মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ মির্জা আব্বাসের। ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড় করানোর উদ্দেশ্য অসৎ বললেন নাহিদ। ৫৪ বছরেও ঘোচেনি অর্থনৈতিক স্বাধীনতা, দেশে বেকার ২৭ লাখ, দারিদ্র্যসীমার নিচে বসবাস ১৯% বেশি মানুষের। আসছে বাজেটে বৈষম্য কমানোর তাগিদ। নারীর টানে বাড়ির পানে নগরবাসী, সময়মতো ট্রেন ছাড়াই স্বস্তি, সড়ক পথে বাড়ছে ভিড়। কালোবাজারি ও টিকিট সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা। রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা, বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনেই। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর ৫টা ৫৫ পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪। বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালিহউদ্দিন আহমেদ। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা। প্রিয় বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন রিপোর্টার সাতিরা শারমিন ও ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও জাতীয় স্মৃতিসৌধ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাতিলা শারমিন এবং আমার সঙ্গে আমার সহকর্মী আছেন ফারুক ভুইয়া রবিন।
আমরা সকাল থেকেই জানানোর চেষ্টা করছিলাম যে জাতীয় স্মৃতিসৌধের আয়োজনগুলো কেমন। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানিয়েছিলাম সারা দেশ জুড়ে এই জাতীয় দিবসকে ঘিরে অর্থাৎ স্বাধীনতা দিবসকে ঘিরে কী ধরনের আয়োজন করা হয়েছে, সেটি সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এবং আমরা দেখাতে চেয়েছিলাম বর্ণাঢ্য এই আয়োজন মানুষ কিভাবে উদযাপন করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতি ঘন্টায় আমরা যে সরাসরি সম্প্রচারে আছি জাতীয় স্মৃতিসৌধ থেকে, সেই স্মৃতিসৌধে কিন্তু এখন এই সময় বলতে গেলে কিছুটা ভিড়টা কমে এসেছে, কারণ সকাল থেকে মানুষের যে পদচারণা মুখর ছিল জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের আসলে সবাই শ্রদ্ধা জানিয়ে অনেকেই আসলে এই দুপুর নাগাদ ফেরত গেছেন, এবং এখনও টুকরো টুকরো কিছু মানুষ অর্থাৎ টুকরো টুকরো কিছু মিছিল নিয়ে ছোট কোনো ব্যানার নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আসছেন। রবিন, না সাথীরা, যদি বলতে চাই এই আমরা যখন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে 6:30টার দিকে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তো সেই সময় ধরলে কিন্তু 5.5 ঘন্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং একটি বিষয় যদি বলতে চাই যে এখন এই ভর দুপুরে এই তীব্র রোদের মধ্যেও অনেক মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই কিন্তু আসছেন এবং তারা এসে এই জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, 71-এর বীর শহীদদের তারা স্মরণ করছেন। সাথীরা, 71-এর এই বীর শহীদদের স্মরণে যে রাষ্ট্রীয় আয়োজনগুলো ছিল, সেই আয়োজনগুলোর মধ্যে ছিল সকালে কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই জাতীয় স্মৃতিসৌধে। এরপরে সারা দেশ জুড়ে আসলে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই জাতীয় দিবসটি পালিত হচ্ছে। আমরা জানি যে এই জাতীয় দিবসে নানা আয়োজন থাকে রবিন, সেই আয়োজনগুলোর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আমরা দেখি, তেমন ক্রীড়া প্রতিযোগিতাও দেখি বিভিন্ন জায়গাতে, কিন্তু দেশের নানা জায়গাতে, যদিও ঢাকায় না হয় কিন্তু বাইরের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়, ডিসপ্লে অনুষ্ঠিত হয়, এবং হচ্ছে যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে স্বাধীনতা দিবস যারা অগ্রজ আছেন তাদের জন্য যেমন, যারা মধ্যবয়সী আছেন তাদের জন্য যেমন, যারা তরুণ আছে তাদের জন্য একরকম, এবং সবচেয়ে মজার হয়তো বা শিশু কিশোরদের জন্য, কারণ এই স্বাধীনতা দিবসের যে এক ধরনের উৎসবকে তারা দেখে, এই স্বাধীনতা দিবসেই তারা দেশমাতৃকার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে সচেতন হয়। এই স্বাধীনতা দিবসে পালন করতে যে দেশাত্মবোধক গানগুলো হয় সেগুলো দিয়ে তারা উজ্জীবিত হয়। আজকেও কিন্তু আমরা এখানে দেখছিলাম জাতীয় স্মৃতিসৌধে অনেক বাবা মা তারা তাদের যে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সাথে করে কিন্তু নিয়ে এসেছিলেন, এবং তারা তাদের সন্তানদেরকে অর্থাৎ আগামী প্রজন্মকে, জাতির ভবিষ্যৎকে, তারা জাতির ইতিহাসকে জানানোর চেষ্টা করেছিলেন। 71-এর মুক্তি সংগ্রাম কীরকম ছিল এবং এই যে জাতীয় স্মৃতিসৌধ, সেইগুলোর মধ্য দিয়ে তারা তাদের যে সন্তানদেরকে 71-এর যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং এই দেশমাতৃকা স্বাধীন করার জন্য যে আমাদের এক সাগর রক্ত দিতে হয়েছে এবং একটি রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে নানা আত্মত্যাগ আমাদেরকে করতে হয়েছে, সে বিষয়ে তারা তাদের যে সন্তানদেরকে জানানোর চেষ্টা করেছিলেন, এবং সেই তাগিদ থেকেই ছোট ছোট শিশুদেরকে কেন্দ্রীয় জাতীয় স্মৃতিসৌধে বাবা মায়েরা নিয়ে আসছিলেন। সাথীরা, আসলে রবিন বলতে হয় সেটি হচ্ছে যে এই যে বীজ বপন করেন অভিভাবকরা অগ্রজদের প্রতি শ্রদ্ধা জানানোর, এবং স্বর্ণাক্ষরে রেখা যে ইতিহাস, রক্তের বিনিময়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার যে আয়োজন, সেই আয়োজন স্বাধীনতা দিবস আজকে 55তম বছরে আমরা পা দিলাম। আমাদের স্বাধীনতার আজকে 55তম বছর, এবং এই শ্রদ্ধার সাথে বীরদের স্মরণ করা, যারা আত্মত্যাগ করেছেন সেই নারীদের স্মরণ করা, সবাইকে স্মরণ করে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিবস উদযাপন করছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধ থেকে। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা 26শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 71 ও 24কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা ৭১কে খাটো করে দেখাতে চায়। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, শোষণ থেকে মুক্তির পথ দেখিয়েছে গণ অভ্যুত্থান, তাই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, তাদেরকে আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। ৭১ থেকে ২৪ পর্যন্ত আমাদের মানুষেরা যে কারণে লড়াই করেছে, যে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান আমরা তৈরি করতে পারবো। আমরা যতটুকু ঐক্যমত হতে পারছি তার অনেকগুলি হয়তো নির্বাচনের আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে সেটা করা সম্ভব। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। রোডম্যাপ না হলে সংকট কাটবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। সময় সংবাদ আরও থাকছে। বিনিয়োগের ভুইফোর অ্যাপ দিয়ে রাজশাহীর ৪ জেলা থেকে লুট ৩০০ কোটি টাকা। থানা আদালতে ১১ মামলা ভুক্তভোগীদের। তদন্তে সত্যতা মিললেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উভয় দেশকে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়েছে। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের দিবসটি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা বাংলাদেশের মানুষকে জাতি গঠনে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে নারীর টানে বাড়ির পানে ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রার তৃতীয় দিনেও রেল ও সড়কপথে নেই ভোগান্তি। শিরুর বিপর্যয় ছাড়াই কমলাপুর রেল স্টেশন সকাল থেকে সবকটি ট্রেন ছেড়ে যায়।
ভিড় এড়াতে অনেকে সরকারি ছুটি শুরুর একদিন আগেই পরিবারকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়ছেন। সড়ক পথেও অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। এদিকে কমলাপুর স্টেশন থেকে ঢাকা ভৈরববাজার ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রেলপথ উপদেষ্টা। তিনি বলেন, রেল খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। প্রফেসর ইউনূস আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের যে ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন। সময় সংবাদে আরও থাকছে। দক্ষিণ কোরিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 18। নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো দমকল কর্মী। আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটের মৃত্যু। এবার বাণিজ্যের সংবাদ। 54 বছরেও ঘোচেনি অর্থনৈতিক স্বাধীনতা। দেশে এখনও বেকার 27 লাখ আর দারিদ্র্যসীমার নিচে বসবাস 19% বেশি মানুষের। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই আসছে বাজেটে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে 10 বছর বয়সে পতাকা হাতে সংসারের হাল ধরা। অর্থনৈতিক স্বাধীনতা মিলেছে কতটা প্রশ্ন তোলা থাকলো শিপনের ভবিষ্যতের জন্য। শত উন্নয়নের গল্প বলা নগরে স্বাধীনতা মানে এক ফোঁটা স্বস্তির সঙ্গে দুফোঁটা আক্ষেপ, অভিযোগ। যে সুযোগ সুবিধাটা আমরা পাইছি মেট্রো রেলের ক্ষেত্রে, এক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আর একটু ভালো হতো। সেম সুবিধাটা যদি আমরা গ্রামেও দিতে পারতাম তাহলে মনে হয় যে শহরের উপর যেই চাপটা এর হচ্ছে 50% কমে যেত। স্বাধীনতা মানে 54 বছরের বাংলাদেশে মনোয়ারা বেগমের 30 বছরের ভাসমান অনিশ্চয়তার জীবন। সবাই বাড়িঘর আছে যায়, আমি তো ড্রাইভারও পারি না। নগর পেরিয়ে তেপান্তরের মাঠে স্বাধীনতা দিবসে কৃষকের চাওয়া সহজ সরল। সরকার তো দায়িত্ব দিতেছে নাম করে, পাই না তো, পাইলে তো আর কত খেত করতে পারি। বীজ যখন আনি বপন করি তখনও দাম নেই, কিন্তু এখন আমাদের জন্য এটা অনেক কষ্টকর। সরকারি তথ্যেই রয়েছে প্রায় 27 লাখ বেকার, দারিদ্র্যসীমার নিচে থাকা 19% বেশি মানুষের হিসেব। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই সত্যিকারের স্বাধীনতা পেতে সবার আগে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। প্রতি ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে এগুলো কিন্তু বিগত 50-54 বছরে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। এটা তো আমাদের স্বাধীনতার মানদণ্ড হতে পারে না। আসছে বাজেটেই বৈষম্য কমানোতে জোর দেওয়ার প্রস্তাব বিশেষজ্ঞের। পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম, কৃষক থেকে আমলা, রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের সমান সুফল যেন ভোগ করে 56,000 বর্গমাইলের প্রত্যেকটি মানুষ। রাষ্ট্র যেন প্রতিনিয়ত স্মরণ করে অর্থনৈতিক স্বাধীনতা সবার অধিকার। স্বাধীনতার 54 বছরে এতটুকুই প্রত্যাশা লাল সবুজের মানুষের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শ্রদ্ধা নিবেদনের জন্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে আসা হয়েছে ছায়ানট প্রাঙ্গণে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পনেল, দেশের সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃৎ কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে আসা হয়েছে ছায়ানট প্রাঙ্গণে। এই ছায়ানট প্রাঙ্গণে প্রায় 6 দশকের বেশি সময় ধরে তিনি শিল্প চর্চা করেছেন এবং দেশের শিল্পচর্চার দেশের শিল্পযাত্রার পথ অগ্রগামী করেছেন। আজকে 12:30টার সময় তার মরদেহ এই ছায়ানট প্রাঙ্গণে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তার আগেই প্রায় 12টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় এবং তার আগে থেকেই বলা যায় ভোর থেকেই এই সাংস্কৃতিক অঙ্গনের পুরো শহরের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি, তার শিক্ষার্থী এবং তার সাংস্কৃতিক আন্দোলনের সহযাত্রীরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে আস্তে আস্তে ভিড় করতে থাকে ছায়ানট প্রাঙ্গণে। তার মরদেহ নিয়ে আসার পর থেকে
তিনি দীর্ঘ জীবন সাংস্কৃতিক অঙ্গনের পেছনে ব্যয় করেছেন এবং দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও অগ্রগামী করেছেন। সেই পথিকরা, সেই সহযোদ্ধারা আজকে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছায়ানট প্রাঙ্গণে ছুটে এসেছেন। তবে ভিন্নভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের সকলের হাতে ছিল ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং যেহেতু তিনি তার জীবনে একটি বড় অংশ ব্যয় করেছেন রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে এবং শুদ্ধ সঙ্গীত চর্চা এবং প্রসারিত করার মাধ্যমে। আমরা জানি যে যখন রবীন্দ্রসঙ্গীত দেশের নিষিদ্ধ করা হয়েছিল 60-এর দশকে, তার ভূমিকার মধ্য দিয়ে সেই রবীন্দ্রসঙ্গীতের পথ আবার সুগম হয়েছে। তাই আজকে তার শেষ বিদায়ে তাকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এরপরে এই ছায়ানট প্রাঙ্গণ থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। সেখান থেকে শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এই ছিল আমার কাছে ছায়ানট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ছায়ানট প্রাঙ্গণ থেকে। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে শুরু হওয়া দাবানল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন হাজারো দমকলকর্মী ও সেনা সদস্য। তীব্র বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে তারা। 17,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে। ধ্বংস হয়েছে শত শত স্থাপনা। দাবানলের শিকার হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনাও। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।